ইরান যুদ্ধ তো আপাতত সাময়িকভাবে একটা বিরতিতে আছে বা বিরতি চলতেছে। এই প্রসঙ্গে একটু দর্শকদের সাথে যদি আপডেটটা শেয়ার করেন, কি অবস্থা যুদ্ধের, কি খবর, কেমন? আমরা এটা দিয়ে আস্তে আস্তে আজকে মতো শেষ করবো। আজকে তো ফর্মাল সাইনিং এর কথা ছিল সুইজারল্যান্ডে। আচ্ছা আচ্ছা। তো এটা লাস্ট মোমেন্টে ইট গট ক্যান্সেলড। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে কি যেটা বোঝা যাচ্ছে যে লাস্ট ফিউ ডেজ আফটার ইনিশিয়ালি যখন সাইন করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট মাসুদ ইরানের প্রেসিডেন্ট যখন সাইন করছে, তখনও তাদের একটা হিউজ একটা কনসার্ন ছিল যে লেবানন আর ইসরায়েলের সিজফায়ার। তো এরপর থেকে সিজফায়ার কখনোই continuously they were just going back and forth, Israel and Lebanon. So এই জন্য আজকের মিটিংটা ক্যান্সেল হয়েছে। বাট আজকের at the time of recording নিউজ হচ্ছে যে ইসরায়েল and Lebanon decided, Hezbollah decided for Lebanon troops. তো আমরা তো দেখতেছি যে হরমুজ দিয়ে ওনার যা চলাচল বা অ্যাক্টিভিটি বেশ বেড়ে গেছে অলরেডি। কোনো রেস্ট্রিকশনস নেই, কোনো রেস্ট্রিকশনস নেই, বাট ইরানকে বলা হয়েছে যে এখানে যেসব মাইন সেট করা হয়েছিল সেগুলো রিমুভ করবে ইরান। আচ্ছা। তো ইরান ইজ গোয়িং টু রিমুভ দোজ মাইন্স, তারা নিজেরা করবে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে $1 বিলিয়ন একটা ইয়ে করা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি বা অন্যান্য দেশেরা ইনভেস্ট করবে ইরানে, যেহেতু গত 4-5 বছর ধরে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হয় নাই, কারণ তারা যেহেতু ছিল সাইকশন ছিল। তো তারা বেসিক্যালি ইন্টারন্যাশনাল মার্কেটে যুক্ত হওয়ার একটা চেষ্টা করে দেওয়া হচ্ছে বা এরকম একটা মনে হয় অ্যাঙ্গেল এই রিকনস্ট্রাকশন বা ইয়ার প্রসেসে। এখন এটা অনেক কন্ট্রোভার্সিয়াল, ইভেন কি কন্ট্রোভার্সি? আমরা কন্ট্রোভার্সিটা কি? কন্ট্রোভার্সিয়াল হচ্ছে যে রিপাবলিকান পার্টি এটা নিয়ে অনেক কোশ্চেন করছে। কিন্তু আমেরিকার সরকার তো বললো যে তারা নিজেরা কোনো টাকা দিবে না, তাদের কোনো টাকা দিতে হবে না। মানে আমেরিকান সরকার টাকা দিচ্ছে না, তারা বিভিন্ন ইনভেস্টমেন্ট ফার্মের থ্রুতে তারা এই রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট প্রজেক্টে they were gonna back it. They are gonna remove all the forces from there. তারা since 1979 যেসব বিভিন্ন স্যাংশনস যেগুলো ইন প্লেস ছিল, let it be embassies থেকে শুরু করে নিউক্লিয়ার ওয়েপেন, নিউক্লিয়ার এনরিচমেন্ট, এগুলো সব কিছু স্যাংশন রিমুভ করা হচ্ছে। তো ওদিকে এই জন্যই তাদের কনসার্ন এটাই যে হোয়াট ওয়াজ দ্য হোল পয়েন্ট অফ দিস। এখন গভর্নমেন্টের ভাষ্য মতে যে they managed to secure that মানে গ্যারান্টি পাইছে যেটা they are not going to never going to build any nuclear investment enrichment করবে না। তো which is good, but তাদের গালফ যে কাউন্টারপার্ট আছে, গালফ কান্ট্রিগুলো, তারা they are raising concerns যে it kind of empowers Iran. Iran they are not really they're kind of considered enemy of the Gulf countries. So there's a lot of way to interpret this thing. I mean, actually, and I'm kind of at a personal level, I'm kind of skeptical about this deal. মানে is not going to call. ট্রুথ থাকবে কিনা বা টিকবে কিনা এটা নিয়ে it's not going to hold. তো এর পরে কি তাহলে এটা আরো বড় আকারে যাইতে পারে, মানে এরকমই হচ্ছে যে লাইক ইট উইল বি, আচ্ছা আমি একটা করতেছি, সে আবার একটা করতেছে, এরকমই একটা কন্টিনিউ করবে। সেইটা বললেও তো আমরা তখন দেখছিলাম যে এর আগে যে হরমুজ দিয়ে বেসিক্যালি যখন অনেকটা থেমে গেছে, কিন্তু স্টিল মাঝে মাঝে একটা দুইটা এরকম বোমা টোমা মারা হচ্ছে, তখন কিন্তু হরমুজ প্রণালী একটা বন্ধ ছিল। তো হরমুজ প্রণালী এখন প্রায় 3 মাস বন্ধ, 3.5 মাস পুরোপুরি বন্ধ না থাকলেও
জাহাজের সংখ্যা অনেক কম ছিল। এরা আবার যে চলাফেরা শুরু করতেছে, তার মানে তেলের দাম আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ওরকম হয়, আবার কি হরমুজ বন্ধ হয়ে যেতে পারে, নাকি তখন হরমুজ খোলাই থাকবে, বাট তারা জাস্ট হচ্ছে পাল্টাপাল্টি আক্রমণ করে থাকবে এরকম? আমার মনে হয় ওইটাতে আবারও তারা টোল সিস্টেমটা খুবই ভালোভাবে এস্টাবলিশ করবে মনে হয়। আচ্ছা, বাট আমার কাছে কয়েকটা জিনিস একটা কনসার্ন, ওদিকে ইট ডাজন্ট মেক এনি সেন্স বিকজ আমরা দেখতেছি ওদিকে দ্য মার্কেট ইজ পারফর্মিং রিয়েলি গুড। মার্কেট পারফর্মিং রিয়েলি গুড ডাজ নট ট্রান্সলেট ইনটু দ্য ইকোনমিক্স। হ্যাঁ, আমার পকেটে টাকা আছে নাকি না, এটা যেমন ওদিকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে বাংলাদেশের জিডিপি ইজ লাইক 500 something হাই, মানে কি নমিনাল জিডিপি record level. So it doesn't mean that people are actually able to afford things. People's life are good. তারা কাজ করতে পারতেছে। তো আমি এসব ব্যাপারে স্কেপটিক কেন? সো ফর এক্সাম্পল আমি যেটা বলতে চাইছি যে আচ্ছা, ইউএসএ তে oil price কেন এত বেশি? US is not dependent on Middle East for oil. They're producing their own oil. And last এই বছরে যেটা দেখা গেছে যে হলিকে they are getting extra 600,000 barrel every day from Venezuela. এই যে অয়েল সাপ্লাইটা কখনোই তাদের ছিল না, সেটা এক্সট্রা করে আসতেছে। বাট এই যে অয়েল কোম্পানি, বড় বড় অয়েল কোম্পানি, দে টুক দ্য হোল অ্যাডভান্টেজ অফ দিস হোল মানে সিচুয়েশনটা থেকে কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে। তাদের প্রোডাকশন কস্ট কিন্তু মোটেও বাইরে যায় নাই, বাট দে মেড দিস হোল প্রফিট। সো একটা বোমা বা দুইটা বোমা হঠাৎ করে 100 জনের কিছু একটা যদি এগুলো যদি করে, ইটস গোনা র্যাটল দ্য ইকোনমি, ইটস গোনা মানে প্রফিট টিয়ারিং এর পার্সপেক্টিভে যদি বলি যে ইটস গুড ফর দেম, ওকে, নট ফর দ্য পিপল, মেবি গুড ফর দেম। সো ইট কুড বি দ্য নিউ নর্মাল, মেবি ইটস দ্য নিউ নর্মাল, দিস ইজ হাউ দে আর গোয়িং টু ডু ইট। তারপরে আরেকটা থিওরি হইতে পারে যে এখন যেহেতু ইলেকশন ইয়ার, নট আ প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সো এই ক্ষেত্রেও একটা ভালো একটা এটা এই জন্য ডিল করা হয়েছে, হইতে পারে এটাও। সো মানে ইলেকশনে জেনারেটেড প্রভাব নেগেটিভ আর নেগেটিভ প্রভাব। আর ওদিকে লাস্ট 5 থেকে 6 সপ্তাহ যেটা দেখতেছি, প্রত্যেকটা সপ্তাহে ওদিকে শুক্রবার যখন আসে, শুক্রবারের কাছাকাছি যখন আসে, তখন ওদিকে ডিল হয়ে গেছে, ডিল হয়ে যাবে অলমোস্ট রবিবার পর্যন্ত। মানডে থেকে আবার কিছু একটা হয়। এটাও তো অনেকটা এরকম যে স্টক মার্কেটকে যেন ইম্প্যাক্ট না পড়ে আর কি, অনেকটা এই জন্য শুক্রবারে স্টক মার্কেট বন্ধ হওয়ার পর থেকে এই কথাবার্তা বা ইয়েগুলো চলায়। হ্যাঁ, এখন ওই যে কত থিওরি মানুষজন লিখে, মানে আই অলসো ফিল কাইন্ড অফ ডাম অ্যাবাউট লিসনিং টু দোজ থিওরিজ, লাইক বিবলিক্যাল থিওরি যে ইসরায়েলি বাট এখন লিখে জিনিসই চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট এই বছর আমি ফিফাতে এরকম ফলো করছি না, কারণ হচ্ছে ফিফা পুরো মার্কেট ইজ প্রেডিক্টেড বাই কালসি আর পলিমার্কেটের ফিফা গেম হচ্ছে। সো এইসব খেলা টেলা এইগুলা ওয়ারও লিগে খেলার মতোই হয়ে গেছে। তাই তো মানুষজন, আমরা কি বলবো, আগে একটা এপিসোড করছিলাম, বেশ আমাদের 16 এপিসোডে এরকম ছিল যে বাংলাদেশে জুয়া টুয়া এইসব ব্যাপারগুলো নিয়ে। তো এটা আন্তর্জাতিক ভাবেও এই জুয়া বা ইয়ে এখন খুবই মানুষের ঘরে ঘরে হাতের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। আগে যেটা ছিল তোমাকে ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলতে হতো, এখন আর সেটা করতে হয় না। তুমি এখন ঘরে বসে বিছানা শুয়ে জুয়া খেলতে পারো, এবং একই সাথে তুমি যে কোনো কিছু নিয়ে জুয়া খেলতে পারো। যে সোহেল কি আগামী 1 মাস পরে মাথার চুল কাটবে কিনা, বা ও কি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে গিয়ে বিরিয়ানি খাবেন কিনা, হ্যাঁ না। তারপর হচ্ছে আজকের ম্যাচে কে কাকে কয় গোল দেবে, যুদ্ধ কি শুরু হবে, যুদ্ধ কবে বন্ধ হবে, মানে সবকিছু নিয়ে মানুষজন বেট করতে পারতেছে। এভরিথিং, মানে এটা মানে কি একটা আনবিলিভেবল ব্যাপার, মানে সারা। এবং তুমি যেটা বলছিল যে এটা আবার কি বলে যে ফলশ্রুতিতে এটা এই মানুষের বা রাষ্ট্রের এই জিনিসগুলো ডিসাইডও করতেছে আসলে, যে কোনটাতে বেট বেশি, সেটা হচ্ছে হয়তো অনেক ক্ষেত্রে ঘটে যাচ্ছে। বা আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যারা ইনসাইডাররা করে তারা দেখা যাচ্ছে এইটার সুযোগ নিয়ে অনেকে কিন্তু আবার মিলিয়ন ডলার কামাচ্ছেও। যারা ভেতরের খবর জানে তারা এখান থেকে কামাই নিচ্ছে, এরকম ঘটনা তো বেশ কয়েকটা ঘটছে। 2 জনকে ধরাও হয়েছে। একটা যেমন ওই যে গুগলের একটা কোম্পানির কাউকে ধরা হয়েছিল,
আরেকটা ইরান না এটা হচ্ছে ভেনেজুয়েলাতে যে আক্রমণ করতে গেছে মাদুরোকে তুলে আনলো তখন ওই যে টিম তুলে আনতে গেছে তাদের একজন হচ্ছে মাদুরোকে তুলে আনা যে নিয়ে বেট করছিল, তাই না? এরকমটাই করছিল না? পরে তো মনে হয় তাকে সে ওইখানে করে টাকাও কমাইছিল বেশ অনেকগুলা ওই বেট, মানে নিজে যাবে এটা ইউজ করে ইনফরমেশনটা করে। মানে ইন্টারেস্টিংলি তার ওই মানে বেটের কারণে কিন্তু তাকে ধরা হয়, মানে ইনি চার্জটা করা হয় নাই, যেটা আমি জানি। আচ্ছা তাহলে কেন যেটা শুনেছিলাম রিলিজিং ইনফরমেশন তো এই ছোট এই জিনিসগুলো হাস্যকর হয়ে গেছে যে একটা ওয়ার ইজ আ বিগ ডিল অর সামথিং লাইক দ্যাট। এটা নিয়ে কত থিওরি আছে, কোন দেশ সেটাকে উস্কানি দিচ্ছে, এটা দিচ্ছে। বাট গিয়ে দেখা যায় যে ওয়ারের ব্যাপারে আজকাল আমরা যদি কোনো কিছু জানতে চাই, আমাদেরকে পলিমার্কেট, কালসি এসব বেটিং এর গুলোতে গিয়ে নিউজ নিতে হবে। আমার নিউজ পড়েও কোনো লাভ নাই, কোনো জার্নালিস্টিক কোনো এভিডেন্স বা কিছু দরকার নেই। আমাদের ওইখান থেকে দেখলেই বোঝা যাবে যে ওয়ারের অবস্থা কি হবে। তো এই জন্য মানে আজকাল জিনিসটা কি মানে এইসব কারণে আমার কাছে মানে স্কেপটিক মনে হয় যে ইটস নট অনলি ওয়ার, এখন স্টক মার্কেটও পুরোপুরি ভাবে জুয়ার মতোই হয়ে গেছে। যাদের কাছে ইনসাইডার ইনফরমেশন আছে, যেটার কারণে মার্থা স্টুয়ার্ট হলে ইনসাইডার ফেমাস, যে মার্থা স্টুয়ার্ট, সে হলে জেল খাটছে ইনসাইডার ইনফরমেশনের জন্য। এখন বলতে গেলে রীতিমতো হাজার লোকজন জেলে যাওয়ার কথা, এত মানুষজন এইসব জেনে স্টক মার্কেটে যে ইনভেস্ট করে। তো আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ, এটাই বলতে হবে যে মানে ট্র্যাডিশনাল ওয়ার, ট্র্যাডিশনাল কিছু না, এটা তো অনেকে বলার চেষ্টা করছে যে আগের যে ওয়ার্ল্ড অর্ডার ছিল ইটস বিং রিপ্লেসড বাই দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, এবং এই রিপ্লেসমেন্টটা করতেছে। উই আর অ্যাকচুয়ালি সিইং দ্যাট রিপ্লেসমেন্ট। আর যেটা তো ওয়ার্ল্ড অর্ডার এখনো পুরোপুরি ফর্ম করেনি, ইটস হ্যাপেনিং। এটাই হচ্ছে আমাদের আজকের এপিসোডের আমরা শেষ প্রান্তে প্রায়। দর্শকদের সবাইকে আহ্বান থাকবে, আমাদের আলোপ আলোচনা ভালো লাগবে। যারা এই ধরনের আলোপ আলোচনা পছন্দ করে আপনার বন্ধুদের সাথে বা আত্মীয়স্বজনের সাথে শেয়ার করতে পারেন, বা আপনারা যদি চান আমরা কোনো বিষয়ে স্পেসিফিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, কথা বলি বা একটু জানাশোনার চেষ্টা করি, সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে বা আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই বিষয়ে নিয়ে যদি আমাদের জানাশোনা থাকে কথাবার্তা বলার চেষ্টা করবো। আর আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা হইলো, এগুলো যদিও স্পেসিফিক হয়তো কোনো টপিক না, বাট হচ্ছে আসলে সবকিছুই ইন্টারকানেক্টেড। কারণ আমরা যেটা বলছিলাম যে আসলে দ্য ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং, সেই জায়গা থেকে তুমি বুঝতে গেলে আসলে সবকিছুই একসাথে করে একটা বোঝাটা মনে হয় হেল্পফুল, সাহায্য করে। যদি লাস্টে কিছু বল দর্শকদের উদ্দেশ্যে। So the world order even 2-3 বছর আগেও যে জিনিসটা মেনশন করলে যে কুশন সবাই মনে করছিল এটা কনস্পিরেসি থিওরি, and we are now living in it, so that's the best thing. সামনে দিন যত যাবে আসলে পরিবর্তন আসতে থাকবে, নতুন প্রবলেম যেগুলো আগে এক্সিস্ট করতো না, নতুন সুযোগ সুবিধা যেমন আসতেছে, নতুন প্রবলেম আসতেছে। আমাদের অনেকেই যারা এখনো আগের চিন্তাধারণায় আছি তাদেরকে হয়তো নতুন এই সময়ের সাথে একটা খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে বা সামহাও ম্যানেজ করতে হবে।